ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয়। যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না, কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে। তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন এপিসোডে। আমি শুভ আছি সঙ্গে, আর এই মুহূর্তে শুনছেন আপনারা ভূত এক্সপ্রেস। আজকের এপিসোডে একটাই ঘটনা আছে, একটাই ঘটনা, বেশ জমজমাট ঘটনা। কে কোথার থেকে শুনছেন কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান তাহলে ঘটনাটি লিখে আমাকে মেল করতে হবে bhuthexpress9@gmail.com এই মেল অ্যাড্রেসে, অথবা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, সেখানে আপনারা মেসেজ করে আমার সাথে সরাসরি ঘটনা শেয়ার করতে পারেন। দেরি করব না, চলে যাব আজকের ঘটনায়। ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই আমি পড়ছি এবং সকলকে শোনাচ্ছি। ঘটনা লিখেছেন বিষ্ণু আচার্য। তিনি লিখেছেন, আমি তখন ক্লাস 9-এ পড়ি। খেলাধুলা, স্কুল এই নিয়ে বেশ ছিলাম। সকালে একটুক্ষণ পড়ে খেলতে যেতাম বন্ধুদের সাথে। তারপর এসে স্নান করে স্কুল, আবার স্কুল থেকে এসে খাবার খেয়ে ক্রিকেট খেলতে যাওয়া। আমি ক্রিকেট খেলতে বেশি পছন্দ করতাম। ফুটবল বা অন্য খেলাতে অতটা আগ্রহ ছিল না। সকালে খেলতাম আমাদের গ্রামের শেষ যেখানে হয়েছে সেখানে একটা প্রাচীর ঘেরা অনেকটা ফাঁকা জায়গা ছিল, সেখানে গ্রামের সবাই সেটাকে বেড় বলে নাম দিয়েছিল। তারপর পাশ দিয়েই গ্রামের মূল রাস্তা, আর রাস্তার ওই পাশে একটা ছোট্ট পুকুর রয়েছে। বেড়ের ভেতর প্রাচীরের পাশে পাশে অনেক বড় বড় নানান রকম গাছ দিয়ে ঘেরা, যেমন আম গাছ, শিশু গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, আর উত্তর দিকের কোণে একটা বেশ বড় টগর ফুলের গাছ। টগর ফুলের গাছ সাধারণত এত বড় দেখিনি আমি। তার বড় বড় ডাল ঝুলে আছে চারপাশে। সেই ঝুলে থাকা ডালের একটাতে আমরা বসেও থাকতাম ছুটির দিন দুপুরে। ওই বেরটাতে এত গাছ ছিল যে সেখানে সূর্যের আলো প্রবেশ হতো না বললেই চলে। তখন বৈশাখ মাস, আমাদের গরমের ছুটি পড়েছে। সকাল থেকে বেলা 12টা পর্যন্ত খেলতাম বেড়ে। একদিন এরকমই খেলা চলছে, হঠাৎ শুনলাম একটা বীভৎস আওয়াজ। কারো দম বন্ধ হয়ে আসলে যেরকম গো গো করে আওয়াজ করে, মনে হলো সেরকম করেই কেউ গোঙাচ্ছে। আমরা খেলা থামিয়ে কান পেতে শুনলাম কিছুক্ষণ। তারপর বাইরে রাস্তাতে শুনলাম কিছু মানুষের হইচই। এবার আমরা ছুটলাম বাইরে। দেখলাম ওই পুকুরটার পাশের রাস্তায় অনেক লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। আমরা সামনে গেলাম, দেখলাম আমাদের গ্রামের একটা মেয়ে রাস্তার মাঝে পড়ে ওরকমভাবে গোঙাচ্ছে, আর মুখ দিয়ে তার ফেনা বের হচ্ছে। আমরা ওখানে পৌঁছানোর 2 থেকে 3 মিনিট পর ছটফট করতে করতে মেয়েটা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আমরা তখন ছোট, কি ব্যাপার অতটা বুঝতে পারলাম না। শুনলাম লোক বলা বলি করছে মেয়েটা নাকি বিষ খেয়েছে। আসল ঘটনাটা জানতে পারলাম সন্ধেবেলা একটা দাদার কাছে। যদিও সে বলল, আমারও এটা শোনা কথা, তোরা আবার এটা গ্রামে রটিয়ে দিস না ভাই। দাদাটা বলল, ওই মেয়েটির নাকি গ্রামের একটি ছেলের সাথে প্রেম ছিল, আর তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে উঠেছিল মেয়েটির। সেই সম্পর্কের জন্য মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিল, আর সেটা মেয়েটির বাড়ির লোক জানতে পেরে যায়। ওই ঘটনার দিন
মেয়েটির বাবা আর দুই দাদা মিলে মেয়েটির খাবারের সাথে বিষ মিশিয়ে দেয়। মেয়েটি সেই খাবার খাওয়ার কিছুক্ষণ পর তার বুকে ভীষণ জ্বালা অনুভব করে আর জল খেতে চায় সে, কিন্তু ওর বাড়ির কেউই ওকে জল দেয় না। সে ওই বুকের জ্বালা নিয়ে জলের জন্য দৌড়াতে থাকে সেই পুকুরটার দিকে, কিন্তু ওই পুকুরের কাছে গিয়েই সে পড়ে যায় আর ওখানেই তার মৃত্যু ঘটে। তো যাই হোক, সবাই মোটামুটি জানতো আসল ঘটনাটা কি, কিন্তু কেউ পুলিশে খবর দেয় না, কারণ তখনকার দিনে গ্রামের লোক এসে অপরের পাশে দাঁড়াতো, যে কোনো বিপদেই হোক না কেন সেটা, তো কেউ পুলিশে খবর দেয় না। মেয়েটিকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করা হয়। তখনকার দিনে খরচ আর যাওয়া আসার অসুবিধের জন্য গয়াতে পিণ্ড দিতেও গেল না মেয়েটির বাড়ির লোক। মেয়েটির মৃত্যুর পরের দিন আমার এক বন্ধু দুপুরে ওই বেড়ে ক্রিকেট খেলার জন্য যায়, যেখানে আমরা ক্রিকেট খেলতাম। তখন আর অন্য কেউ, মানে আমরা সেখানে গিয়ে পৌঁছাইনি। ওই বেড়ে আমাদের যেতে একটু দেরি হলো। আমরা গিয়ে দেখলাম বন্ধুটি ওই টগর ফুলের গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমরা ভাবলাম ডাল থেকে পড়ে হয়তো সে অজ্ঞান হয়ে গিয়েছে। এরপর সবাই মিলে সেখানে জল ছিটিয়ে তার জ্ঞান ফেরানো হলো, আর তাকে ধরে তুলে আমরা তার বাড়িতে নিয়ে গেলাম। কিন্তু আমরা দেখলাম কোনো এক অজ্ঞাত ভয়ে সে যেন জড়ো হয়ে আছে। ওর মা জিজ্ঞাসা করলো, কি রে, কি করে পড়ে গেলি বাবা? তখন সে বলল, আমি পড়িনি মা, আমাকে ওই মেয়েটা ঠেলে ফেলে দিয়েছে। এই কথা শুনে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। এরপর এই খবরটা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। পুরো গ্রামে একটা ভয়ের ছায়া নেমে এলো। দুদিন পরের ঘটনা, আমরা সন্ধেবেলা দুর্গা মন্দিরে প্রসাদ খেতে বসে আছি। হঠাৎ একটা লোক এসে তার সাইকেলটা ফেলে দিয়ে দুর্গা মন্দিরের ওপর উঠে চিৎকার করতে লাগলো, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম তার অবস্থা দেখে। তার মুখ ভয়ে একেবারে শুকিয়ে গিয়েছিল আর পুরো শরীর থর থর করে কাঁপছিল তার। এরপর পাশের একটা বাড়ি থেকে জল এনে তাকে দেওয়া হয়। পুরো জলটা খেয়ে কিছুক্ষণ পর সে কিছুটা স্বাভাবিক হয়। তখন আমরা তাকে জিজ্ঞাসা করি যে কি হয়েছে তার, সে এরকম কেন করছে। তখন সেই লোকটা বলে, সে সাইকেল নিয়ে যেই ওই বেরের বড় আম গাছটার নিচে এসেছে, অমনি কে যেন তার সাইকেলের পেছনের কেরিয়ারে বসে পড়েছিল। তারপর তাকে নারী কণ্ঠে বলে, জলের কাছে নিয়ে চল আমাকে, আমার ভীষণ তৃষ্ণা পেয়েছে। এই কথা শুনে আমাদের আর কোনো কিছুই বুঝতে বাকি রইল না। এরপর লোকটার সাথে দুটো ছেলেকে পাঠিয়ে তার গ্রামে পৌঁছে দিতে বলল গ্রামের এক কাকু। এভাবে যত দিন যায় মেয়েটির আত্মা তার অত্যাচার বাড়াতে শুরু করে। এভাবে বেড়ে যাওয়া বন্ধ হয়ে যায় সবার, কেউ আর ভয়ে সেখানে যেত না। আমাদেরও বাড়ি থেকে মানা করে দিল সেখানে যেতে। তারপর একদিন দুপুরে আমাদের পাড়ার এক কাকিমা আমাদের গ্রামের দক্ষিণে যে বড় বাঁধটি আছে, নাম গাঁয়ের বাঁধ, সেখানে কাপড় কাচতে গিয়েছিল। কাপড় কাচতে কাচতে হঠাৎ সে একটা বিকট অট্টহাসি শুনতে পায়। কাকিমা ওই ভয়ানক হাসি শুনে সেই ঘাট থেকে দৌড়তে থাকলেন। গ্রামের দিকে বাঁধের শেষ প্রান্তে একটা বড় তেঁতুল গাছের কাছে এসে তিনি দাঁড়িয়ে পড়লেন একটা অদ্ভুত দৃশ্য দেখে। তিনি দেখলেন তেঁতুল গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে সেই মেয়েটি। তার পরনে রয়েছে হলুদ রঙের একটা চুড়িদার, যেটা মৃত্যুর সময় সে পরেছিল,
আর সেই মেয়েটি ওই গাছে বসে ওরকম বিকটভাবে হাসছে। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হলেও যখন কাকিমাটি বাড়ি ফেরে না, তখন তার ছোট ছেলে মাকে খুঁজতে বাঁধের দিকে যায়। আর সে ওখানে গিয়ে দেখে তার মা তেঁতুল গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। এসব ঘটনার পর গ্রামে একটা হইচই শুরু হয়ে যায়। এমনই ভয় ঢোকে গ্রামবাসীর মনে যে অনেকেই দুপুর আর সন্ধ্যার পরে ওই বাঁধ আর বেড়ের আশেপাশেও যাওয়া একেবারে বন্ধ করে দেয়। এর দুদিন পরে একটা লোক খেতে জল দেওয়ার জন্য নালা কাটছিল ওই বাঁধের কাছে। সেও শুনতে পায় সেই বিকট অট্টহাসি, কিন্তু লোকটা খুব সাহসী ছিল। সে বলে, কে হাসছিস? কে হাসছিস ওরকম করে? সাহস থাকে তো সামনে আয়। এই বলার সাথে সাথেই লোকটা দেখে ওই তেঁতুল গাছের পাশে বিশাল একটা ঘূর্ণিঝড় উঠছে। এই দৃশ্য দেখে লোকটা ভয় পায় আর উল্টো দিকে দৌড়ে গ্রামে ঢুকে যায়। এইসব ঘটনাতে ভয় পেয়ে গ্রামের লোক সেদিন সন্ধ্যায় পুরো গ্রামের লোককে একটা আলোচনাতে ডাকে। সেখানে সেই মেয়েটির বাবাকেও ডাকা হয়। গ্রামের লোক তার বাবাকে বলে যে মেয়েটির আত্মা শান্তি পায়নি, তাকে গয়ায় গিয়ে পিণ্ড দিতে। মেয়েটির বাবা যেহেতু জানতো তার মেয়ের আত্মা শান্তি পায়নি, তাই সে বলে যে ঠিক আছে, তবে তাই হবে। কিন্তু লোকটা মানে মেয়েটির বাবা সে খুবই বদমাইশ ছিল। সে কোনো এক তান্ত্রিকের কাছ থেকে মন্ত্র পড়া সর্ষে এনে শুধু তার বাড়ির চারিদিকে ছড়িয়ে নিজের গৃহ বন্ধন করিয়ে নিয়েছিল, যাতে ওই আত্মা তাদের কোনো ক্ষতি না করতে পারে। গ্রামের লোক ভাবে মেয়েটির বাবা হয়তো গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে এসেছে, আর কোনো উৎপাত হবে না। এরপর গ্রামে শুরু হলো এক নতুন উপদ্রব। গ্রামের মানুষের নানান গবাদি পশু এবং হাঁস মুরগি এসব রাত্রেবেলা কোনো কিছুর শিকার হতে থাকলো। সকালবেলা ঘুম থেকে উঠে গ্রামবাসীরা দেখতে পেল কারো হাঁস, কারো মুরগি উধাও হয়ে গিয়েছে। সেগুলোর কোনো হদিশ আর পাওয়া যাচ্ছে না। সাধারণত গ্রামে শিয়ালে এসে এসব কাজ করে থাকে, তাই কেউই এই ব্যাপারটাতে এত গ্রাহ্য করল না। কিন্তু একদিন একটা ঘটনা ঘটে গেল গ্রামের ঘোষপাড়াতে। ঘোষপাড়ার একজন লোক ভোরে উঠে দেখল গোয়ালে তার একটা হেলে গরু মরে পড়ে আছে, আর তার ঘাড়ের ওপর কিসে যেন কামড় বসিয়েছে। একেবারে রক্ত শূন্য হয়ে পড়ে আছে সেই গরুটার দেহ। এই জিনিসটা দেখে এবার গ্রামের মানুষের মধ্যে একটা ভয় ঢুকে যায়। এরপর সবাই মিলে আলোচনা করে ঠিক হয় রাত্রে প্রতিটা বাড়ির ছেলেরা গ্রামের প্রতিটা পাড়াতে আলাদা আলাদা দল করে পাহারা দেবে। এরপর তাই করা হয়। শুরু হলো পাহারা দেওয়া। প্রতি পাড়াতে 4 জন করে একটা গ্রুপ রাত জেগে পাহারা দিতে শুরু করলো। প্রায় 3 দিন আর কোনো কিছুই ঘটল না গ্রামে। সবাই ভাবল পাহারা দেওয়াতে হয়তো কাজ হয়েছে। সেদিন ছিল পাহারা দেওয়ার 4র্থ দিন। আমার আর 3টে বন্ধুর পাহারা পড়ল গ্রামের তিলি পাড়াতে। আমরা 4 জন হরি মন্দিরে বসে গল্প করছিলাম। রাত তখন 1টা কি 2টো হবে। আমার এক বন্ধু বলল, চল একবার ঘুরে আসি ঘরগুলোর সামনে দিয়ে। কথা শুনে আরও 2টো বন্ধু বলে উঠল, বাদ দে তো, আর কিছুই হবে না। 3 দিন ধরে কিছু হয়েছে কি? ওগুলো নিশ্চয়ই কোনো দুষ্ট লোকের কাজ ছিল। দেখছিস না, পাহারা দেওয়ার পর আর কিছুই হচ্ছে না। বন্ধুটার এই কথা বলার পর আমি বললাম যে আমরা তো বসেই আছি, তার চেয়ে ভালো চল না যাই একবার ঘুরে আসি। আমার কথা শুনে 2 জন বন্ধু কিছুতেই যেতে চাইল না। শেষমেশ আমি বাকি 2 জনকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে বস, আমরা 2 জন একবার ঘুরে আসি। এরপর আমরা 2 জন হাঁটতে হাঁটতে ঘুরছিলাম ঘরগুলোর আশেপাশে। ঠিক তখনই হঠাৎ একটা গোয়াল থেকে একটা গরুর গো গো করে একটা শব্দ পেলাম। আমরা 2 জন 2 জনের মুখ চাওয়াচাওয়ি করে পা টিপে টিপে এগিয়ে গেলাম গোয়াল ঘরটার দিকে। গোয়াল ঘরটার সামনে গিয়ে উকি মারলাম ভেতরে, আর যেটা দেখলাম তা দেখে আমাদের একেবারে রক্তহিম হয়ে গেল।
আমরা দেখলাম একটা গরু মাটিতে লুটিয়ে শুয়ে আছে, আর তার পিঠের উপর শুয়ে গরুটার ঘাড়ের উপর ঝুঁকে আছে একটা বিকট নারী মূর্তি। এই দৃশ্য দেখে আমি আর সহ্য করতে না পেরে হাতের টর্চের আলোটা সোজা ফেললাম তার উপরে, আর আলো পড়ার সাথে সাথে সেই নারী মূর্তি ফিরে তাকালো আমার দিকে। সেই প্রথম তার মুখ দেখলাম আমরা। দেখলাম তার মুখ পুরো নীল রঙের, দুটো বড় বড় দাঁত বেরিয়ে আছে দুই পাশে, আর মুখের পুরোটাই একেবারে রক্ত মাখা। তার দাঁত দিয়ে ঝরছে তাজা তাজা রক্ত। আমাদের দিকে তাকিয়ে সে একটা বিকট অট্টহাসি হেসে উঠল। সেই হাসিতে আমাদের ভেতর পর্যন্ত কেঁপে উঠল, আর তারপরেই সেই নারী অবয়ব এক লাফে উঠে বসল পাশের একটা আমড়া গাছের ডালে। তারপর আরেকবার সেই অট্টহাসি দিয়ে একটা ঝড়ের সাথে মিলিয়ে গেল সেই অবয়ব। এই দৃশ্য দেখে আমরা ওখানেই মাটিতে বসে পড়লাম। আর উঠে যাওয়ার ক্ষমতা ছিল না আমাদের মধ্যে। অনেক সময় পেরিয়ে যাওয়ার পর যখন আমরা ফিরিনি, তখন সেই আরও দুই বন্ধু এসে আমাদেরকে নিয়ে যায় গ্রামের হরি মন্দিরে। তারপর তারা পুরো গ্রামের সবাইকে, যারা পাহারা ডিউটিতে ছিল, সবাইকে ডাকে সেখানে। সবাই আসতে আমরা তাদের পুরো ঘটনাটা বলি। তার পরের দিন সকাল থেকে আমার ভীষণ জ্বর আসে। আমি আর পাহারাতে যাইনি কিছুদিন, কিন্তু শুনলাম আর কোনো উপদ্রব হয়নি এই কদিনে। কিছুদিন পর যাকে ওই মৃত মেয়েটি ভালোবাসত, সেই ছেলেটির বিয়ে হয়ে যায়। বিয়ের 10 দিন পর নতুন বউটি সন্ধেবেলায় তাদের বাড়ির পাশের নিম গাছের নিচে তার শ্বশুর বাড়ির পাশের ঘরের একটি বাচ্চা মেয়ের সাথে দাঁড়িয়ে গল্প করছিল। হঠাৎ গল্প করতে করতে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর সাথে সাথে তার স্বামী আর বাড়ির লোকেরা খবর পেয়ে তাকে তুলে বাড়িতে নিয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেল সে, কিন্তু তার শ্বশুর বাড়ির লোক লক্ষ্য করল জ্ঞান ফেরার পর থেকে তার ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে। কখনো কখনো বিনা কারণে সে হাসছিল, আবার কখনো কখনো শুধুই বসে বসে কাঁদছিল সে। তার স্বামী আর বাকি লোকেরা বেশ অবাক হয়েছিল ব্যাপারটা দেখে। এরপর যত দিন যায় তার শরীরটা কেমন যেন ফুলতে শুরু করে, আর দিন দিন তার গায়ের রং যেন হলুদ হতে শুরু করে। অনেক জায়গাতে তাকে ডাক্তার দেখানো হয়। সব ডাক্তাররাই অনেক টেস্ট করতে বলে, কিন্তু রিপোর্ট সব নর্মাল আসে। কোনো অসুখ ধরা পড়ে না তার। আর এদিকে দিন দিন সে হলুদ হয়ে যাচ্ছে, আর তার শরীর একেবারে ফুলে যাচ্ছে। এরকম সময় গ্রামে আসলেন এক মুসলমান ফকির বাবা। সে বাড়িতে বাড়িতে চাল, আলু, পয়সা নিতে যায়। কিছু বাড়িতে টুকটাক ঝাড়ফুঁকও করছিল সে। তাকে দেখে অবশেষে তাদের বাড়ি ডেকে নিয়ে যায় ওই বউটির শ্বশুর মশাই। ওনাকে নিয়ে গিয়ে সব ঘটনা বলা হয়। ওই ফকির বাবা বলেন বউটিকে ডাকতে। এরপর ওনার কথায় ওই বউকে সবার সামনে আনা হয়। বাবাকে দেখেই বউটি পাগলের মতো আচরণ করতে থাকে। ওই ফকির বাবাটি বলেন এর ওপর আত্মার ভর আছে। বাড়ির লোক এটা শুনে একেবারে অবাক হয়ে যায়। সবাই বলে, কিন্তু বাবা, ওর শরীর দিন দিন যে ফুলে যাচ্ছে, আর দেখুন গায়ের রং কেমন হলুদ হয়ে যাচ্ছে, এর কারণটা কি? বাবা বলেন যে হ্যাঁ, আমি সব বুঝতে পারছি, আর তোরা অনেক দেরি করে ফেলেছিস। একে বাঁচানো ভীষণ মুশকিল। এই কথা শুনে বউটি খুব অদ্ভুত রাগী একটা কণ্ঠে বলে, তুই যখন বুঝতেই পারছিস সবই, তাহলে এখানে এসেছিস কেন? চলে যা, চলে যা এখান থেকে। এরপর বউটিকে একটি গোল দাগ কেটে তার ভেতরে বসানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গ্রামের অনেক মানুষ জড়ো হতে থাকে। সেই মৃত মেয়েটির বাবা এবং দাদাও এসেছিলেন সেখানে। ঝাড়ফুঁক চলতে থাকলো, কিন্তু
দীর্ঘ 4 ঘন্টা কেটে যাওয়ার পরেও ওই আত্মা মেয়েটির শরীর থেকে কিছুতেই যায় না। সে শুধুই বলতে থাকে, আমি যখন ওকে স্বামী হিসেবে পাইনি, আমি কাউকেই ওর স্ত্রী হতে দেব না। ওই ফকির বাবাও নানান রকম মন্ত্র আর চাবুকের আঘাত দিতে থাকলো সেই বউটিকে। ওই আত্মা কিছুতেই বেরোতে চায় না ওই বউয়ের শরীর থেকে। তারপর ফকির বাবা বলেন, তুই কি পেলে যাবি একে ছেড়ে? তখন ওই আত্মা উত্তর দেয়, সে বলে, এই বউকে নিয়েই আমি যাব, আর না হলে রমেশকে মানে বউটির স্বামীকে আমি নিয়ে যাব। ওই ফকির বাবা বলেন, দেখ, তোর যা হওয়ার ছিল তা হয়ে গেছে, এদের সুখের সংসার তুই কেন নষ্ট করবি? এই কথা বলার সাথে সাথেই দেখলাম আত্মাটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল, আর সে বলল, আমার কি দোষ ছিল? আমি তো শুধু ভালোবেসেছিলাম, তাও কেন ওরা আমাকে এভাবে খাবারের সাথে বিষ দিয়ে মেরে ফেলল? কেন একটু জল আমায় দিল না মরার সময়? তৃষ্ণাতে আমার বুক ফেটে যাচ্ছিল, তবুও কেউ একটুও জল দেয়নি আমায়। তার কান্না শুনে আর এই কথাগুলো শুনে গ্রামের কিছু যুবক ছেলে যারা ওখানে উপস্থিত ছিল তখন, তারা সবাই সে মেয়েটির বাবা আর দাদাকে মারতে যায়। কিন্তু ওই ফকির বাবা সবাইকে শান্ত থাকতে বললেন। এরপর বাবা অনেক বুঝিয়ে আত্মাকে বলল, দেখ, তুই চলে যা, আমারও তোকে কষ্ট দিতে ভীষণ খারাপ লাগছে, আমি কথা দিচ্ছি আমি তোকে মুক্তি দিয়ে দেব। কিছুক্ষণ পর ওই আত্মা বলে ওঠে, ঠিক আছে, আমি চলে যাব, আমাকে তুই মুক্তি দে। এরপর ওই বাবা বললেন, কি প্রমাণ দিয়ে যাবি তুই যে যাচ্ছিস? তখন আত্মাটি বলে ওঠে, সামনের ওই নিম গাছটার একটা মোটা ডাল আমি ভেঙে দিয়ে যাব। এরপর বাবা তার ঝুলি থেকে কিছু একটা বের করে তার মাথাতে ঠেকায়, আর কিছুক্ষণ পরেই বউটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন সেই গোল বৃত্তের মাঝে একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছিল, আর তখনই বাবা একটা লম্বা হাড় দিয়ে ওই গোল বৃত্তের একদিকটা কেটে দিলেন। দাগটা মুছে দিতেই সামনের নিম গাছের মোটা একটা ডাল মট করে ভেঙে মাটিতে পড়ে যায়। সবকিছু ঠিক হওয়ার কিছুক্ষণ পর সেই মানুষের ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা মৃত মেয়েটির দাদা দুম করে মাটিতে পড়ে যায়। এই দৃশ্য ওখানে থাকা সমস্ত মানুষ অবাক হয়ে দেখতে থাকে। পরে ওই ফকির বাবা উঠে ভিড় সরিয়ে গিয়ে দেখেন ওই মেয়েটির দাদা মৃত অবস্থায় পড়ে আছে। এই দেখে ফকির বাবাটি বলে ওঠেন, মেয়েটির আত্মা আমাকেও বোকা বানিয়ে গেল, আর সে তার প্রতিশোধ ঠিক নিয়ে গেল যাবার সময়। দাদা, এই ছিল ঘটনা। এই ছিল আজকের এপিসোডের ঘটনা। সবাই ভালো থেকো। আজকের মতো শুভরাত্রি।